একটু অন্যভাবেও করা যায়। সেটা কীভাবে? এখানে যা দেওয়া আছে এই যে ওয়াই স্কোয়ার সমান 4ax টাইপের পরাবৃত্ত যা থাকবে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, আমরা যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কী হবে, এই যে এক্স এর যে ভ্যালুটা আছে এক্স এর ভ্যালুগুলো ভ্যানিশ হয়ে যাবে এবং কনস্ট্যান্টগুলো ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র ওয়াই যেগুলোয় থাকবে ওগুলো নিয়ে কাজ হবে। তো আমরা যদি এটাকে করি ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন, তাহলে হয় 2y প্লাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো আমরা এখন কি করতে পারি, 2 কমন নিতে পারি এবং সেটা ভাগ করে দিতে পারি। তাহলে কি হয়, y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। সুতরাং y ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হতো এখানে y ইজ ইকুয়াল টু পাচ্ছি -4। ওকে, সো এই যে y ইজ ইকুয়াল টু -4 এইটাকে যদি আমি এই যে আমার যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাব। সো আমরা এখানে বসাই y এর মানটা -4, তাহলে আমার কাছে আছে 2x, আর y এর মান যদি -4 বসাই তাহলে এখানে কত আসবে, y স্কোয়ার -4 স্কোয়ার মানে হচ্ছে 16 আসবে। আর এখানে -4 বসালে হয় -32 প্লাস 22, এই এরকমভাবে আসতেছে। সো আমি এখানে কত পাচ্ছি, এখানে 2x আছে, এক্সটা রাখলাম শুধু আর বাকিটা অন্য সাইডে নিয়ে যাই। তাহলে কি হয়, এখানে আছে 22 আর 16 যোগ করলে হয় 38, আর এখান থেকে 32 যদি চলে যায় তাহলে হচ্ছে 38 থেকে 32 চলে গেলে এখানে থাকবে 6কে 2 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে হবে 3। সো এক্স এর মান আমরা পাচ্ছি 3 এবং ওয়াই এর মান পাচ্ছি -4। এটাও কিন্তু একটা সহজ উপায় পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করার। সো এখানে শীর্ষবিন্দু কত, 3, এই যে 3, -4 কত নম্বরে আছে, এ নম্বরে আছে, এটা আনসার। ওকে, তারপরে অঙ্কে কি আছে, তারপরে 2 নম্বরে আছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 - cos x ডিভাইড বাই sin স্কোয়ার 2x, এরকমভাবে আছে। সো এটাকে আমরা কি করব, লা হসপিটাল রুলসে এই টাইপের অঙ্ক, অর্থাৎ আমরা যদি লিমিট বসিয়ে দিই তাহলে 0/0 ∞/∞ এরকম যদি আসে তাহলে আমরা কি করতে পারি, লা হসপিটাল রুলস ইউজ করতে পারি। সো লা হসপিটাল মানে এল হসপিটাল রুলস, এটাকে লা হসপিটালও বলা হয় মাঝে মাঝে, মানে বিভিন্ন জায়গায় এলএ হসপিটাল এরকমভাবে হসপিটালস এরকমভাবে লেখা দেখেছি আর কি। যাই হোক, এখানে এল হসপিটালস রুলস আমরা ইউজ করব। সেক্ষেত্রে এটা কি হবে, এটা হবে লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে উপরে যেটা আছে ওটাকেও এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, নিচের অংশ মানে হরে যেটা আছে ওটাকেও এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সো 1কে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 0 এবং cos x কে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় -sin x। সো মাইনাসে কাট মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস sin x থাকবে। আচ্ছা, আর sin স্কোয়ার 2x-কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় মানে sin স্কোয়ার x-কে তাহলে sin স্কোয়ার যেহেতু আছে এটাকে যদি আমি সম্পূর্ণ x চিন্তা করি তাহলে x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2x, যাকে আমি x ধরছিলাম সে আসলে x না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে sin 2x-কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2 sin 2x। sin 2x-কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2 cos 2x, 2 cos 2x, এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2 cos 2x। আর এখানে এই যে 2x যখন লিখছিলাম 2 × sin x, এইটা আর এই 2টা আগে নিয়ে আসছি আর কি, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে এই যে 2 আর 2 গুণ করলে হয় 1/4, আর এখানে sin x যেটা আছে এটার নিচে কি করব, আমরা x নিয়ে আসবো, লিমিট এক্স টেন্ডস টু 0 sin x/x, সেটাকে আবার পরবর্তীতে গুণ করে দিতে হয়। তারপরে কি আছে, তারপরে হচ্ছে ওই যে নিচেও যে sin 2x। আচ্ছা, আমি এটাকে যদি এরকমভাবে একটু সিম্পলি শর্টকাটে লিখতে চাই, এখানে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে ছিল কি, উপরে ছিল হচ্ছে sin x, তো আমি এখানে সরাসরি লিখে দেবো sin x/x আর মাল্টিপ্লিকেশন দেবো x। আচ্ছা, নিচে কি ছিল, নিচে ছিল 4 মাল্টিপ্লিকেশন sin 2x। সো আমার কাছে যে sin 2x আছে এটার নিচে আমি 2x নিয়ে নেব এবং গুণ করে দেব 2x। ওকে, আর কি ছিল আমার কাছে ছিল cos 2x এরকম লিখে দিলাম। সো এখন আমরা যদি লিমিটের ভ্যালুগুলো বসাই, sin x = 0 যে কথা, sin 2x = 0 একই কথা, এটা মানে বিস্তারিত করার সময় এখানে লিমিটটা ভাগ করে দিতে হয়, কিন্তু এখানে তো আমরা এমসিকিউ করতেছি, এসবে কিছু প্রয়োজন নেই, আমরা সরাসরি বসিয়ে দেবো। এই যে এটার মান হচ্ছে, আমরা জানি কি লিমিট এক্স টেন্ডস টু 0 sin x/x = 1। সো ওই উপরে ওইটার মান 1, তারপর নিচে হচ্ছে 4 মাল্টিপ্লিকেশন, আমরা জানি লিমিট 2x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই 2x, এটার মানও 1। সো এটার মানও আমরা 1 বসাতে পারি, মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তারপর কি আছে, তারপরে আছে
cos 2x, রাইট? cos 2x, cos 2x যে টেন্স টু যেহেতু 0 বা x টেন্স টু যেহেতু 0, তাহলে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, সো এটার মান 1। তাহলে আমি এখান থেকে টোটাল কত পাচ্ছি? আচ্ছা, এটা একটা কিন্তু 2 গুণাকারে ছিল, 2x গুণাকারে ছিল, সরি আমি 2 ভুল করেছি। এই যে 2x গুণাকারে ছিল এখানে, আর উপরে একটা x গুণাকারে ছিল, এই যে উপরে x গুণাকারে ছিল, এই যে উপরে একটা x ছিল আর নিচে ছিল 2x। সো এই ax এবং এই যে 2x, এখান থেকে x আমরা ভ্যানিশ করে দিতে পারি, তাহলে উপরে থাকে 1 আর এখানে একটা 2 থাকবে। সো এই যে 4 আর 2 গুণ করলে কত হয়? 1/8 হয়। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই যে 1/8 বি নাম্বারটা আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা, এই যে 1/8 বি নাম্বার, এটাই অ্যান্সার। তারপর দেখি 3 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে 0 থেকে 2 পর্যন্ত x-1 dx, এটার মান বের করতে বলা হয়েছে। সো এইটাকে আমরা সরাসরি এরকমভাবে নিতে পারি যে 0 থেকে 1 পর্যন্ত যে অংশটা, মানে 0 থেকে 2 পর্যন্ত যে লিমিট, এটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি, 0 থেকে 1 পর্যন্ত আর একটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। অথবা আমরা আরেকটা নিয়মে এটাকে করতে পারি, অর্থাৎ এই যে x-1 আছে এটা সমান আমরা যদি z ধরি, তারপর হচ্ছে লিমিটটাকে চেঞ্জ করে সেভাবেও করা যায়। আচ্ছা, এখানে যেটা আছে আমি এটা দেখাচ্ছি যে 0 থেকে 1 পর্যন্ত এটা মাইনাস কেন হলো, এটা অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে এটা মাইনাস আমি কীভাবে নেব আর এইটা কেন প্লাস হলো। সো এখানে যখন আমি x এর মানটা 0 বসাবো তখন আমার মানটা কিন্তু মাইনাস আসতেছে, ঠিক আছে? সো এই যে এই কারণেই হচ্ছে আমার 0 থেকে 1 লিমিটের ভিতরে x এর মান, এই যে x-1 এটা মাইনাস dx, প্লাস 1 থেকে 2 এর ভিতরে যেটা আছে x-1 ওইটা হচ্ছে প্লাস। তারপর কি আছে, এটাকে যদি আমি জাস্ট এখানে ইন্টিগ্রেশন করি, এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় x²/2 আর -1কে ইন্টিগ্রেশন করলে হয় x এর সাপেক্ষে x। তারপর কি করব, এখানে যে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো, আর এই পাশে কি ছিল, x-কে ইন্টিগ্রেশন করলে হয় x²/2 আর 1কে ইন্টিগ্রেশন করলে হবে x, এই যে এটা এরকমভাবে, আর লিমিটটা এখানে দিয়ে দিলাম, এখানেও লিমিট দিয়ে দিলাম। তারপরে কি আছে, এখানে এই যে আপার লিমিট বসাবো প্রথমে, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, তারপর ক্যালকুলেশন করলে অ্যান্সার পাওয়া যাবে 1। আচ্ছা, তারপরে কি আছে 5 নাম্বার অঙ্কে, ওকে 5 নাম্বার অঙ্কটা কি বলছে যে ddx cos² ln x ইকুয়াল হোয়াট? ddx cos² ln x ইকুয়াল হোয়াট, এটা আমার কোশ্চেন। সো আমরা কি করব, এটাকে cos² ln x যেটা আছে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। আমরা জানি কি x² করলে কি হয়, 2x হয়, তাহলে আমরা 2 cos ln x এটা লিখলাম। কিন্তু যাকে আমি x বলেছিলাম ও তো আসলে x না, ও তো হচ্ছে cos ln x। সো cos ln x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি কি cos x কে করলে কি হয়, cos x কে করলে হয় -sin x, ডিফারেন্সিয়েশন। সো cos x এর বদলে আমরা লিখবো -sin x। কিন্তু যাকে আমি x ধরছিলাম কাকে, ln x কে, ও তো আসলে x না, সো ওকে আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে ln x কে করলে হয় 1/x, এই যে 1/x। তারপর হচ্ছে যা আছে এটাকে লিখলাম ঠিকমতোভাবে সাজিয়ে। লেখার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 sin x cos x একটা সূত্র গেছে। আমরা জানি 2 sin x cos x = কি, sin 2x, আর এই যে মাইনাসটা মাইনাস এখানে দিলাম, এখানে আমরা লিখলাম sin 2x আর ডিভাইডেড বাই x, যেটা আছে ওইটাই আনসার। এই যে এটার কত নাম্বারে আছে, কোন অপশনে আছে, এটা আছে অপশন সিতে। ওকে, তারপরে 7 নম্বর কোশ্চেন, cos θ প্লাস cosec θ প্লাস cot θ √3 হলে থিটার মান কত? এই অঙ্কটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। এক তো হচ্ছে এখানে আমরা অপশন টেস্ট করে সমাধান করতে পারি, যা যা এখানে আমার অপশনে দেওয়া আছে সেখানে মান বসাই দেওয়া এইগুলার, সেক্ষেত্রে আমরা সমাধান করতে পারি, সেটাও একটা সহজ পদ্ধতি। তাছাড়াও আমরা এটাকে অন্যভাবে, এখানে অপশন টেস্ট করে অ্যান্সার দেওয়া আছে, তাছাড়া আমরা এটাকে অঙ্ক করেও এটাকে সমাধান করতে পারি, ঠিক আছে? সো আমরা ওইদিকে না যাই, আমরা অপশন টেস্টটাই করি। অপশন টেস্ট করলে তাহলে কত হয় দেখি। এখানে আমরা ধরে নিলাম আমরা হচ্ছে এইটার মানটা আমরা জানি না, ঠিক আছে, কোসেকের মানটা আমার জানা নেই, কিন্তু আমার সাইনের আর কজের মান আমরা সাইন এবং কজের যে মানগুলো আছে এটা তো আমরা জানি। সো কোসেক থিটাকে আমরা কি লিখতে পারি, কোসেক থিটাকে আমরা লিখতে পারি না 1/, কোসেক থিটার আমরা লিখতে পারি 1/sin থিটা, এবং কট থিটাকে আমরা কি লিখতে পারি 1/tan থিটা। সো আমরা এটা এরকমভাবে লিখতে পারি 1/sin থিটা প্লাস 1/tan থিটা।
আমরা সাইন কস ট্যান এই তিনটার মান তো আমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারি, সেটার উল্টাটা দিলেই তো এগুলো চলে আসবে। আচ্ছা যাই হোক, এখানে আমরা π/2 বসেই দেখি। সাইন π/2 এর মান কত, সাইন এটা বসালে √3 পাই কিনা এটা আমার দেখতে হবে। সাইন π/2 এর মান কত, সাইন π/2 এর মান কত 0, সরি সাইন π/2 এর মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান 1। সো এখানে আমরা 1 পাচ্ছি। ট্যান 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত, সো এটা হচ্ছে নেওয়া যাবে না। আচ্ছা, যখন আমরা π/3 নেব, সাইন π/3 মান কত, সাইন π/3 মান হচ্ছে √3/2। সো এটা এখান থেকে আমরা পেলাম হচ্ছে √3/2 প্লাস ট্যান π/3 মান কত, ট্যান 60 ডিগ্রির মান কিন্তু √3, এটার মান আমরা পেলাম √3। তো আমরা যখন আচ্ছা হ্যাঁ, এটাকে যখন আমরা করব তখন হচ্ছে লসাগু করলে কত হয়, আচ্ছা √3/2, এখন তো এটা উল্টাই যাবে, যেহেতু এখানে আছে 1/, আছে তাহলে হবে 2/√3। এটাকে যদি উল্টাই দিই তাহলে আমরা লিখতে পারি 2/√3, 2/√3। আর যেহেতু 1/10 আকারে আছে, ট্যান এটার মান যেহেতু √3, 1/10 আছে, তাহলে হচ্ছে 1/√3 হবে, এরকমভাবে হবে। তারপর আমরা যদি এই অংশটাকে এরকমভাবে, এই যে পরবর্তীতে এখানে লেখা আছে, এখানে যদি লসাগু করি সিম্পলি, তাহলে 3/√3 আসবে। তাহলে এইটার 3/√3 আমার √3 দ্বারা যদি 3কে ডিভাইড করি তাহলে √3 পাবো। এটাই আমাদের সমাধান। সো আমরা কি করব, এই টাইপের অঙ্ক যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পলি অপশন টেস্ট করব। আচ্ছা, তারপর 8 নম্বরে কি বলা আছে, যদি এবিসি ম্যাট্রিক্স তিনটির আকার যথাক্রমে 4 মাল্টিপ্লিকেশন 5, 5 মাল্টিপ্লিকেশন 4 এবং 4 মাল্টিপ্লিকেশন 2 হয়, তবে এটি প্লাস বি মাল্টিপ্লিকেশন সি ম্যাট্রিক্সের আকার কি হবে। সো আমরা জানি এই যে 4 মাল্টিপ্লিকেশন 5, এখানে বলছে এটি 4 মাল্টিপ্লিকেশন 5কে যদি ট্রান্সপোজ করি সেক্ষেত্রে হবে 5 মাল্টিপ্লিকেশন 4। কত হবে, 5 মাল্টিপ্লিকেশন 4 হবে। 5 মাল্টিপ্লিকেশন 4-এর সাথে 5 মাল্টিপ্লিকেশন 4 এরকম আকারে ম্যাট্রিক্স যোগ করলে সেই ম্যাট্রিক্সটাও হবে 5 মাল্টিপ্লিকেশন 4 আকারে, অর্থাৎ যোগ করলে কোনো চেঞ্জ হয় না। তারপরে কি আছে, এটার সাথে যখন আমরা 4 মাল্টিপ্লিকেশন 2 গুণ করব, সেক্ষেত্রে আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা হবে গুণফল ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা। সো এখানে প্রথম ম্যাট্রিক্সের রো কত, রো হচ্ছে 5, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত 2, তাহলে অ্যান্সার হবে 5 মাল্টিপ্লিকেশন 2। আচ্ছা, খুব সহজ। পরে 9 নম্বরে কি আছে, পোলার স্থানাঙ্কে r² মাইনাস টুয়াইস আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 একটি বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, আমরা কি করব, এই যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে আমরা এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে যাব। এই যে r² বদলে আমরা জানি কি r² সমান হচ্ছে x² প্লাস y², এবং আমরা জানি r সাইন থিটা ইজ ইকুয়াল টু y। সো r সাইন থিটার বদলে আমরা y বসিয়ে দেবো। এই যে x ইজ ইকুয়াল টু আমরা জানি r cos থিটা, আর y ইজ ইকুয়াল টু r সাইন থিটা, এবং r² ইজ ইকুয়াল টু x² প্লাস y²। আচ্ছা, তো সিম্পলি এই মানগুলো বসিয়ে দেবো এরকমভাবে, এবং 3টাকে এই সাইডে নিয়ে আসবো। এখন আমার দরকার কি, আমরা জানি এই যে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে r ইজ ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c। এখন জি এর মান কত, জি এর মান হচ্ছে এক্স এর সহগকে আমরা 2 দ্বারা ডিভাইড করলে যেটা পাবো সেটা হচ্ছে জি এর মান, ওয়াই এর সহগকে আমরা 2 দ্বারা ডিভাইড করলে যা পাবো সেটা এফ এর মান, এবং কনস্ট্যান্ট যে টার্ম যেটা থাকবে সেটা হচ্ছে সি। সো এখানে যেহেতু কোনো এক্স নাই, সুতরাং এটা সহগ হচ্ছে 0, এবং ওয়াই যেটা আছে, ওয়াইকে 2 দ্বারা ডিভাইড করলে তার সহগ হয় -1। সো এফ এর মানটা হচ্ছে -1, আর কনস্ট্যান্ট হচ্ছে -3, সুতরাং সি এর মান হচ্ছে -3। এখন আমরা এই মানগুলো এখানে যদি বসিয়ে দিই, জি এর মান 0, সুতরাং 0² এবং এফ এর মান হচ্ছে -1, এটাকে স্কোয়ার করলে 1 হয়, এবং এই যে 3 আছে -3, সো এখানে যদি জি² f² -c বসাই তাহলে মাইনাসে প্লাস হয়ে যায়, +3 হবে। তাহলে 3 + 1 4, √4 কত, √4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সো এখানে এটার অ্যান্সার হচ্ছে 2। তো কততে আছে, এ নাম্বার, এটা আনসার। ওকে, তারপর 10 নম্বরে কী বলা আছে, 10 নম্বরে বলা আছে, এটা একটা মজার ম্যাথ, আর এই ম্যাথটা হচ্ছে অনেক পরীক্ষায় আসে, অনেকগুলো পরীক্ষায় এই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সমাধান করতে গেলেও দেখা যাবে এটা 3-4 বার আসছে। সো এই টাইপের অঙ্কগুলো যদি বারবার প্র্যাকটিস করা হয় তাহলে এটা কিন্তু মুখস্থের মতো হয়ে যাবে।
তো দেখি এই অঙ্কটা কি আছে, যে ট্রাইজেন ও 2n মানের দুইটি বলের লব্ধি আর প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে। সো এখন এখানে আমরা লব্ধি নির্ণয় করি। লব্ধি নির্ণয়ের সূত্র কি জানি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টুয়াইস পি কিউ কজ আলফা। পি কিউ যদি দুইটা বল হয়, অর্থাৎ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার এবং এদের দুইটার 2 ইন্টু এদের দুইটার গুণফল এবং কজ আলফা, এরকমভাবে থাকবে। সো এই সূত্র বসাই মান বসাবো। তারপর হচ্ছে প্রথম বলের মান দ্বিগুণ, প্রথম বলের মান অর্থাৎ হচ্ছে 3 এর মান দ্বিগুণ মানে হচ্ছে 6 যদি করি তাহলে লব্ধির মানও দ্বিগুণ হবে, অর্থাৎ টুয়াইস আর হবে। তারপর এটা ক্যালকুলেশন করে এসে এই আর এর মান বসিয়ে তারপর ক্যালকুলেশন করলে এই সিম্পলি এরকমভাবে কজ আলফা ইজ ইকুয়াল টু -1/2 পাওয়া যাবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত পাই, কজ কত ডিগ্রি মান -1/2, 120 ডিগ্রির মান -1/2। সো আলফা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 120 ডিগ্রি। এত কিছু যদি আমরা নাও মনে রাখতে চাই, যেহেতু এটা একটা কমন কোশ্চেন, এই টাইপের কোশ্চেন প্রচুর আসে, সো এই নোটটাকে আমরা মনে রাখলে এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবো। যে এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথম বল দ্বিগুণ করলে যদি লব্ধির মানটাও দ্বিগুণ হয় তাহলে মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এটা যদি আমি মনে রাখি এটা অ্যান্সার করতে পারবো, কারণ একদম হুবহু এই টাইপের এই অঙ্ক চলে আসে যে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়ে গেছে, সেক্ষেত্রে এটা। আর যদি এর থেকে ভিন্ন আসে তাহলে তো এই যে বিস্তারিত এই নিয়মে যদি আমরা সমাধান করি, জাস্ট হচ্ছে সূত্রটা বসাবো, তারপর হচ্ছে মানগুলো দ্বিগুণ, যেটা দ্বিগুণ করলে 4 গুণ হলো 3 গুণ হলো, ওই মানগুলো বসিয়ে সিম্পলি সমাধান করলে অ্যান্সার পাওয়া যাবে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 11 নম্বর কোশ্চেনে বলা আছে যে টুয়াইস ইউ আদিবেগ এবং আনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত হবে। সো আমরা জানি কি সর্বোচ্চ উচ্চতায় কি হবে, সর্বোচ্চ উচ্চতায় হবে v0, রাইট, শেষ বেগ শূন্য হবে। সো আমরা একটা সূত্র জানি না যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জিএইচ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করব, ভি এর মানটা শূন্য বসাবো, ইউ এর মান কত, টুয়াইস ইউ আদিবেগ বলে দিছে, তাহলে টুয়াইস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস ইউ স্কোয়ার তারপর মাইনাস 2gh। সেখান থেকে আমরা এইচটাকে রেখে দিলাম এই পাশে নিয়ে আসলাম, তাহলে এইচটাকে রেখে দিলাম, বাকিগুলো অন্য সাইডে নিলে হয় 2u স্কোয়ার, তাহলে হয় কি 4u স্কোয়ার ডিভাইডেড বাই 2g, তাহলে 4u স্কোয়ার ডিভাইড বাই 2g, এখান থেকে 2 দ্বারা 4কে ডিভাইড করলে 2 হয় আর ইউ স্কোয়ার বাই জি থাকে, তাহলে 2u স্কোয়ার বাই জি, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরে কি আছে 12 নম্বর। 12 নম্বরে বলা হয়েছে যদি y সমান kx, এই যে একটা বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে k এর মান কত হবে। এখানে দেওয়া আছে যেটা, ওটাকে আমরা লিখবো। তারপর কি করব, এখানে যা যা গুণ আকারে আছে এটাকে গুণ করে দেব। তারপর কি আমরা জানি কি যে x অক্ষের সাথে যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা ঢালটা বের করলেই সেখানে পাবো, অর্থাৎ dy/dx-টাই হচ্ছে মানে আমাদের ওইখানে ঢাল। তো এখন আমরা কি করব, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব গুণ করার পর। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, এখানে x স্কয়ারে করলে হয় 2x, আগে একটা 2 ছিল তাহলে 4kx হবে, এই যে 4kx। তারপর √3 থাকলো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে √3k হবে এখানে, এই যে √3k। তারপর কি এটা হচ্ছে কোনটা, মূল বিন্দুগামী, মূল বিন্দুতে স্পর্শক। সো মূল বিন্দুগামী হলে মূল বিন্দুতে dy/dx কি হবে, এখানে x এর মানটা এবং x এর মানটা কি হবে 0 হয়ে যাবে। সো x এর মানটা যদি এখানে 0 হয়ে যায় তাহলে আমরা কি পাই, dy/dx ইজ ইকুয়াল টু √3k, dy/dx ইজ ইকুয়াল টু √3k। সো dy/dx ইজ ইকুয়াল টু √3k, এটা আমরা পেলাম। এখন আমাদের বলা হয়েছিল যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে কি tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখানে কি হবে √3k। তাহলে tan 30 ডিগ্রি মানে আমরা জানি কত, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। সো 1/√3 ইজ ইকুয়াল টু √3k। এই যে √3k এর সাথে যে √3টা ছিল, এই যে এই k এর সাথে যে √3টা ছিল, এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে হয় কি 1/√3 মাল্টিপ্লিকেশন √3, তার মানে হচ্ছে √3 স্কোয়ার, অর্থাৎ 1/3 হবে। তারপরে 13 নম্বরে বলা আছে যে x ইজ ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা, y ইজ ইকুয়াল টু a sin থিটা মাইনাস b cos থিটা কোন কণিকার সমীকরণ। আমরা কি করব, সিম্পলি এইটারে স্কোয়ার করব, এইটারেও স্কোয়ার করব, তারপর দুইটাকে যোগ করব। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, এই যে যেটা আছে এইটা স্কোয়ার এবং এই পাশে যে অংশটা আছে এইটার স্কোয়ার, এই যে এরকমভাবে হবে। তারপর আমরা এখানে যদি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ইউজ করি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, ঠিক তেমনি এই পাশেও a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ইউজ করি, তাহলে আমরা এই লাইনটা পাবো। এই লাইনটা পাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুয়াইস ab সাইন থিটা কস থিটা যেটা আছে এইটা এবং মাইনাস টুয়াইস ab সাইন থিটা কস থিটা, এই দুইটা একই জিনিস, প্লাস মাইনাসের চেঞ্জ, সুতরাং এটা আমরা কাটা দিতে পারি।
আচ্ছা, তাহলে আমার কাছে তারপরে কি পড়ে আছে, এখান থেকে যদি আমরা এ স্কোয়ার সহগুলো কমন নিয়ে নিই, তাহলে মানে এ স্কোয়ারগুলো কমন নিয়ে নিই, তাহলে কি হয়, এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে, তাহলে হয় সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা। আবার যদি বি স্কোয়ারগুলো কমন নিয়ে নিই, তাহলে হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। ওকে, এটা হলো, আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো আমরা কি পাচ্ছি এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার? অবশ্যই আমরা লিখতে পারি। এখন তাহলে আমরা সার্কেলের সূত্র জানি কি, সার্কেলের সূত্র জানি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। সো এটা একটা সার্কেলের সমীকরণ, এটা সার্কেলের সমীকরণ দেওয়া ছিল। আচ্ছা, তারপর কি 14 নম্বরে কি বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমীকরণটির মূলদ্বয়ের ত্রিঘাত সমষ্টি কত, এটা বের করতে বলা হয়েছে। সো আমরা কি করতে পারি, এখানে দেখা যাচ্ছে যে একটা সরাসরি সূত্রে চলে গেছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা কি, এটা হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র। এই যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্সের সলিউশনগুলো কি, মূলগুলো কি 1 1। সো বলছে মূলদ্বয় ত্রিঘাতের সমষ্টি, তাহলে 1 কিউব প্লাস 1 কিউব ইকুয়াল টু কত হবে, 2। এটাই অ্যান্সার। তারপরে এই যে চ্যাপ্টারে কিছু অঙ্ক শর্ট সিলেবাসের পরীক্ষা যেহেতু ছিল, কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছিল, সেই অঙ্কগুলো সমাধান করে দেখি। এখানে কি আছে যে 3টি ছক্কা একবার, এইগুলো শর্ট সিলেবাসে ছিল না, এটা শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন। তারপর শিখে রাখি, 3টি ছক্কা একবার নিক্ষেপ করা হলে 3টিতেই একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমরা যখন ছক্কা নিক্ষেপ করি তাহলে আমার অনুকূল ফলাফল কয়টা আসতে পারে? 6টা আসতে পারে, 1 2 3 4 5 6 এরকমভাবে। সো ছক্কাটা কয়বার নিক্ষেপ করছি আমরা? 3বার নিক্ষেপ করছি, তাহলে অনুকূল নমুনা বিন্দু কতগুলো? 6 কিউব, 3বার নিক্ষেপ করছি। এখন বলা আছে 3টিতেই একই সংখ্যা, অর্থাৎ 1 1 1 আসতে পারে, 2 2 2 আসতে পারে, 3 3 3 4 4 4 5 5 5 এবং 6 6 6, এরকম মোট 6টা অনুকূল ফলাফল আসতে পারে। সো আমার মোট ফলাফল হইতে পারে 6 কিউব এবং অনুকূল ফলাফল হচ্ছে কত? অনুকূল ফলাফল হচ্ছে 6। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 1 ডিভাইডেড বাই 6 স্কোয়ার, 6 স্কোয়ার আমরা জানি কত, 36। সো 1 ডিভাইডেড বাই 36 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলা হয়েছিল যে এফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার সামথিং দেওয়া আছে, এই ফাংশনটার ডোমেইন কত? আচ্ছা, এই ফাংশনটার ডোমেইন নির্ণয়ের জন্য আমার একটু একটা জিনিস মাথায় রাখা দরকার যে রুটের ভিতরে কখনো আমরা নেগেটিভ বসাতে পারবো না। সো রুটের ভিতরে অবশ্যই পজিটিভ হবে, শূন্য বা শূন্য চাইতে বড় হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি না যে এই যে এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 এর মানটা এই যে এরকমভাবে আমরা লিখতে পারি, তো এটা লিখতে পারি না যে এক্স মাইনাস 2 যেটা আছে, এক্স মাইনাস 2 এটার মান শূন্যের চাইতে বড় বা সমান। সুতরাং আমরা এইখান থেকে কি পাই? এখান থেকে পাই এক্স এর মান যেটা আছে, এক্স এর মানটা 2 এর চাইতে বড় বা সমান। অবশ্যই আমরা এটা পেতে পারি। তারপর আবার দেখা যাচ্ছে যে এই যে বড় অংশটা, সম্পূর্ণ অংশটা, এটাও তো রুটের ভিতরে আছে। সুতরাং এই যে সম্পূর্ণ অংশ যেটা আছে, এটাও কি হবে? এটাও হবে শূন্যের চাইতে বড় বা সমান। এটাকে যদি আমরা লিখি এরকমভাবে, তাহলে এটাকে কি আছে? রুট ওভার 3 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 2, এই যেটা আছে এটার মান কি? সরি, রুট ওভার নাই, এই যে রুটের ভিতরে যে অংশটা আছে এইটাও কি শূন্যের চাইতে বড় বা সমান। এটাও যদি শূন্যের চাইতে বড় বা সমান হয়, তাহলে এই যে এটা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে আর কি 3 যেটা আছে, 3 এর মানটা রুট ওভার এক্স মাইনাস 2 এর চাইতে বড় বা সমান। তারপর যদি আমরা বর্গ করে দিই, তাহলে এখানে হয় 9টা কার থেকে বড় বা সমান? এক্স মাইনাস 2 এর থেকে বড় বা সমান। এই 2টা যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কত পাই আমি? তাহলে আমি পাচ্ছি এখানে 11টা কার থেকে বড় বা সমান? 11 এক্স এর থেকে বড় বা সমান। সো আমি এখান থেকে পেলাম 2 এর চাইতে এক্স এর মান বড়, তার থেকে 11 এর মান বড় বা সমান। সো আমি দেখি 2 এর চাইতে এক্স এর মান বড়, তার থেকে 11 এর মান বড় বা সমান, এটা হবে অ্যান্সার। ওকে, পরের অঙ্কটা কি বলা হয়েছে? পরের অঙ্কটা বলা হয়েছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত? সো আমরা কি করব? এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 আর 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 যেটা আছে, এটাকে আমরা লিখতে পারি না 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 7, তারপর আবার আরেকবার লিখলাম 1 মাইনাস এক্স। আমরা অবশ্যই লিখতে পারি এটাকে ভেঙে। তারপর হচ্ছে এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7 লিখতে পারি আমরা, আর এখানে 1 মাইনাস এক্স পড়ে থাকলো।
আচ্ছা, তারপরে কি, তারপরে এখানে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7, এটার যদি আমরা দ্বিপদী বিস্তৃতি করি, তাহলে দ্বিপদী বিস্তৃতি করলে কত হবে, এটা রেখে দিলাম এখানে। তাহলে দ্বিপদী বিস্তৃতি করলে কত হয়, 1, তারপর হচ্ছে মাইনাস 7c1 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1, 7c1 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1। তারপরটা কি, তারপরটা হচ্ছে 7c2 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2, 7c3 এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 মানে কত, এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, তো এই যে এক্স টু দি পাওয়ার 6 এর সাথে যখন এই এক্সটা গুণাকারে হবে, তাহলে মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে, রাইট। তারপর হচ্ছে এটারে যখন গুণ হবে, তাহলে এখানে কি হবে, 7c3 এক্স টু দি পাওয়ার 7 হবে। তাহলে আমার বলা হয়েছে যে এক্স টু দি পাওয়ার 7-এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 7-এর সহগ আমরা কত পাচ্ছি, 7c3 পাচ্ছি। তাহলে 7c3 মানে কত, 7c3 মানে হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল। আরেকটা কত, আমরা জানি এনসিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তো এটা হবে কি 7 মাইনাস 3 মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, এরকমভাবে থাকবে। সো আমরা এটা কিছু একটু যদি ভেঙে সিম্পলিফাই করে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, 7 মাল্টিপ্লিকেশন 6 মাল্টিপ্লিকেশন 5, তারপরে 4 ফ্যাক্টরিয়াল দিতে পারি, সেই 4 ফ্যাক্টরিয়ালের সাথে এই 4 ফ্যাক্টরিয়ালটাকে আমরা বাদ দিতে পারি। আর নিচে আছে তাহলে কত, 3 মাল্টিপ্লিকেশন 2 মাল্টিপ্লিকেশন 1, তাহলে 3 দুগুণে 6, এই 6-এর সাথে এই 6 কাটা, 5 7 35। সো এখানে আনসার হবে 35, এই 35 এখানে আনসার। সো আশা করতেছি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন।